রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি আমরা যারা আইনজীবী আছি তারা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আইনজীবীরা সমাজে ভূমিকা পালন করি এবং আমাদের রাষ্ট্রের 3টা অর্গান, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার সেই আমাদের প্রত্যেকটা অর্গান এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে চলে গেছেন এবং এই প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং অর্গানগুলোকে সংস্কার করার জন্য ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা 6টা সংস্কার কমিটি গঠন করেছেন এবং আমাদের আইনজীবীদের আইনজীবী অধিকার পরিষদ কর্তৃক যে আলোচনা সভা আমরা উপস্থিত হয়েছি এবং এই আলোচনা সভার মধ্যে আমরা যারা আইনজীবী অধিকার পরিষদের আমরা আলাদা আলাদা প্রত্যেকটা 6টা কমিশনের জন্য 6টা টিম গঠন করে একটা রিসার্চ টিম তৈরি করে এবং ওই সংস্কার কমিটিগুলোকে আমরা আমাদের মতামত এবং বিভিন্ন সাজেশন আকারে আমরা এই সংস্কার কমিটিগুলোকে প্রণয়ন করতে পারি। পরিশেষে উক্ত আলোচনার সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলাবার থেকে আগত বিজ্ঞ আইনজীবীবৃন্দ সকলকে আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে 5ই আগস্ট আমাদের নতুন করে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। এই স্বাধীনতা অর্জন করে এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের কিছু রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন, কারণ স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। সেই অর্জন ধরে রাখার জন্য যে সংস্কার দরকার, রাষ্ট্রের পরতে পরতে সেই সংস্কারগুলো করতে হবে। সেই সংস্কারে আইনজীবীদের কি ভূমিকা, আইনজীবীরা কোথায় ভূমিকা রাখতে পারবে, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়। আমরা স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, ওইখানে আমরা ভূমিকা রাখতে পারবো না, কিন্তু আমরা আইনজীবীরা কোথায় ভূমিকা রাখতে পারবো? আমরা ভূমিকা রাখতে পারবো আইন অঙ্গনে, বিচার অঙ্গনে, আমাদের বার অ্যাসোসিয়েশনগুলোতে, বার কাউন্সিলগুলোতে। এইখানে যে সংস্কারগুলো দরকার, এই সংস্কারগুলো যদি না হয় তাহলে এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না, এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারবো না। কারণ এখনো সেই দোসররা এখনো সোচ্চার, যে কোনো সময় এই স্বাধীনতাকে ম্লান করে দিবে তারা। আমরা ইতিপূর্বে দেখেছি, আইন অঙ্গনে দেখেছি, বিচার বিভাগে দেখেছি যে রাষ্ট্রীয় যারা বিচারক, ম্যাজিস্ট্রেট বলেন, বিচারক বলেন, তারা দেখা যাচ্ছে যে দলীয় নেতাদের মতো আচরণ করেছে। তারা বিচারক সুলভ মনোভাব তাদের ভিতরে তারা দেখাতে পারেনি। তাদের লিস্ট করা হচ্ছে, তাদের লিস্ট করে করে দেখা যাচ্ছে যারা বিচারিক মনোভাব না রেখে তারা দলীয় এজেন্ডা কিংবা নেতার মতো সুলভ আচরণ করছে, তাদেরকে যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই দোসররা থেকেই যাবে। তখন আমাদের এই তরুণদের যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, আমাদের এই স্বাধীনতা আমাদের ম্লান হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে যেই সমস্ত বিচারকরা কিংবা যে ম্যাজিস্ট্রেটরা দেখা যাচ্ছে যে পদোন্নতির ভয়ে কিংবা তাদের দেখা যাচ্ছে ট্রান্সফারের ভয় দেখিয়ে তাদেরকে চাপে রাখা হতো, তাদের ওই যেখান থেকে আইন মন্ত্রণালয় থেকে তাদের ফোন করে করে ভয় দেখানো হতো,
সেই ভয়ের জায়গাটাও তাদের নিরাপদ করতে হবে। এই জায়গায় একটি সংস্কার দরকার আছে, যেন বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনো ফোনের আওতায় ফোনের মাধ্যমে তাদের এজেন্ডা, সেটা যে সরকারি হোক, তাদের সেই এজেন্ডার জন্য বাস্তবায়নের জন্য বিচার বিভাগকে ব্যবহার করা না হয়, সেই সংস্কার করতে হবে। এবং আরেকটা সংস্কার করতে হবে, সেই বিচারকদের যারা ওপেনে তারা খুব গর্ববোধ করতো যে আমরা ছাত্রলীগের ক্যাডার ছিলাম, এখন বিচার করছি, খুব দাম্ভিকতা দেখাতো, তাদেরও সংস্কার করতে হবে। সংস্কার করতে হবে আমাদের বার অ্যাসোসিয়েশনগুলোতে। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি যে বার অ্যাসোসিয়েশনগুলোতে প্রতি বছর ভোট হয়। সেই ভোটের সময় আমরা আইনজীবীরা আমাদের পেশাগত মনোভাবকে দূরে রেখে আমরা দেখা যাচ্ছে একজন ফোন করে বলে দিল যে তোমরা পেশি শক্তি ব্যবহার করো। সেই পেশি শক্তি ব্যবহার করে আমরা আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা আইনজীবী হয়ে আইনজীবীদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিল মেরেছি। আমাদের একটি ঐতিহ্য ছিল আইনজীবীদের উপর, আইনজীবীদের একটা ঐতিহ্য, এই আইনজীবীদের ভোট হয়, জনগণ মানুষের একটি আস্থার জায়গা থাকে যে আইনজীবীদের ভোটটা হবে অন্তত স্বচ্ছ পরিষ্কার। এখান থেকে বাংলাদেশের পরিস্থিতিটা বোঝা যায়। কিন্তু সেই আইনজীবী অঙ্গনটাকে এত কলুষিত করেছিল আমরা এই 17 বছর দেখেছি, যে আমরা এমনও দেখেছি আমাদের যে নজরুল স্যার দাঁড়িয়েছিলেন, সেক্রেটারি পদে দাঁড়িয়েছিলেন, তাকে একটি আমাদের আইনজীবী অধিকার পরিষদের প্রোগ্রামে তাকে এটা বলতে শুনেছি যে দেখেন আমরা তো ভোট প্রতি বছর আপনারা দেন, কিন্তু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভোট কাউন্ট করে গুনে নিতে পারি। আমরা কখনো ভোট কাউন্ট করে গুনে নেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের ছিল না। এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আমাদের বার অ্যাসোসিয়েশনগুলোতে। সেই বার অ্যাসোসিয়েশনগুলোতে আমাদের সংস্কার করতে হবে। বার কাউন্সিলে সেই একই ঘটনা ঘটেছে। তো এই সংস্কারগুলো যখন আইনজীবী অঙ্গনে আমরা থাকি, আমরা পরিলক্ষিত করেছি যে এই জিনিসগুলো সংস্কার না হলে আমাদের বিচার বিভাগ বলেন, আমরা আইনজীবীরা বলেন, বার কাউন্সিল বলেন, বার অ্যাসোসিয়েশন বলেন, সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। তো সংস্কারের জন্য যা করতে হবে, সেটা যদি আইন পাশ করতে হয়, আইন পাশ করতে হবে। তারপর আরেকটা ব্যাপার আমরা দেখেছি যে তরুণ আইনজীবী যারা, তারা এসে পাশ করে এসেই কোর্টে প্র্যাকটিস করতে যায়, কিন্তু তাদের জন্য তাদের একটি প্র্যাকটিসের বা তাদের একটি প্রশিক্ষণের জন্য 3 মাসের একটি ব্যবস্থা যদি থাকে, কোর্টের ডেক্রেটিভ তারা শিখতে পারে, বা 1972 সালের যে আমাদের বার কাউন্সিল অর্ডারস এন্ড রুলস আছে, যেখানে আইনজীবীদের নীতি আদর্শ চরিত্র শিক্ষা দেওয়া হয়, ওই রকম একটি এর উপর যদি আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, নতুন যারা আইনজীবী যুক্ত হয় তাদের, তাহলে একটি সুন্দর একটি আমরা মার্জিত একটি পরিবেশ পাই অন্তত আইন অঙ্গনে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা বলতে চাই আমরা এই 5 তারিখে স্বাধীনতা এসেছে, হাজার তরুণের, হাজার ছাত্রের রক্তের বিনিময়ে, এই রক্তের বিনিময়ে যেন আমরা এই স্বাধীনতাকে ধরে রাখতে পারি। যদি এটা আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমরা এই স্বাধীনতার সুফল পাবো না। পরিশেষে বক্তব্য পারবো না। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ সবাই জনতার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।